ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম পৃথিবীর মধ্যে নাম্বার 1। তারা কি এমন করে তাদের এডুকেশন সিস্টেমে, যার জন্য তাদের এডুকেশন সিস্টেম ইউকে, ইউএস, কানাডা, চায়না, জাপান সহ পৃথিবীর সকল দেশের এডুকেশন সিস্টেমকে হার মানিয়ে নাম্বার 1-এ চলে আসে। এবং বাংলাদেশের এডুকেশন সিস্টেমকে পরিবর্তন করতে হলে এবং ডেভেলপ করতে হলে তাদের এই সকল পদ্ধতিগুলোকে আমাদের আদৌ অবলম্বন করা উচিত কিনা তার ব্যাপারেই কথা বলবো। আর 3টা স্টেপে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেমের রিয়াল ট্যুরটা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলো শুরু করা যাক। The facilities in this school are just amazing. All schools are equitably funded from taxation. System, everything is free for the students actually. We don't collect any money from the parents. We want our schools to be equal and have the equal opportunities to arrange the education. ফার্স্ট অফ অল, ফিনল্যান্ডের টিচারদের কিন্তু প্রচুর সম্মান করা হয়। পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে আমরা দেখে থাকি যে সকল হাই প্রোফাইল প্রফেশনগুলো থাকে সেগুলো কিন্তু বেশিরভাগই ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার এবং অন্যান্য প্রফেশন। বাট ফিনল্যান্ডে সবথেকে হাই প্রোফাইল যে প্রফেশনটা সেটা কিন্তু হচ্ছে টিচিং। ফিনল্যান্ডের যে কোনো একটা টপ নচ স্টুডেন্টকে যদি আমি জিজ্ঞেস করি তুমি বড় হয়ে কী হতে চাও, তার অ্যান্সারটা কিন্তু আসবে টিচার। একটা রিসার্চে দেখা গেছে ফিনল্যান্ডের 90% স্টুডেন্টরাই কিন্তু বড় হয়ে টিচার হতে চায়। এর পিছনের কারণ কি? এর পিছনের কারণ হচ্ছে তারা জানে তাদের দেশে সবথেকে হাই প্রোফাইল প্রফেশনটা হচ্ছে টিচিং, এর জন্য তারা টিচার হতে চায়। যেমন বাংলাদেশে সবথেকে হাই প্রোফাইল প্রফেশনটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এর জন্য বছরের পর বছর ধরে মানুষ এই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরিশ্রম করে চলেছে। বাট এখন আরও একটা কোয়েশ্চেন চলে আসে, যদি দেশে টিচারের সংখ্যার ইনফ্লুয়েশন ঘটে, মানে টিচারের সংখ্যা বৃদ্ধি পায়, তবে তো টিচারদের জন্য জবের অপশানগুলো কমে আসবে। বাট এমনটা না, টিচিং এমন একটা প্রফেশন যার অভাব কিন্তু কোনোদিনও হবে না। ইচ্ছা থাকলে তুমি যেভাবে হোক শিক্ষা দিতে পারো, যার জন্য ফিনল্যান্ডে কিন্তু টপ নচ স্টুডেন্টরা কোনোদিনও ঘরে বসে থাকে না, তারা একটা না একটা কাজের মধ্যে রয়েছে। অন্যদিকে বাংলাদেশে যেহেতু ইঞ্জিনিয়ারিং টপ প্রফেশন, এর জন্য একসময় গিয়ে কিন্তু এই ইঞ্জিনিয়ারের ইনফ্লুয়েশন দেখা যাবে, যার ফলে এই ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু প্রচুর কম্পিটিশান হবে, যার জন্য ইঞ্জিনিয়ারিং জবগুলো কিন্তু কমে আসবে এবং ডিফ্লুয়েশন দেখা দেবে। রাইট, এই ডেভেলপমেন্টের পিছনের সেকেন্ড কারণটা হচ্ছে রিসার্চ। তারা কিন্তু রেগুলারলি এবং প্রতি বছর রিসার্চ করে যাচ্ছে কিভাবে তাদের এডুকেশন সিস্টেমটাকে আরও ডেভেলপ করা যায়, বেটার করা যায়। এর জন্য তারা একটা রিসার্চ টিমও হায়ার করেছে। এই রিসার্চ টিমের কাজ হচ্ছে মূলত প্রতি বছর সিলেবাসের মধ্যে এমন কিছু অবজেক্ট অ্যাড করা যার ফলে এডুকেশন সিস্টেমটা আরও বেশি বেটার হয়। তাদের সিলেবাস কিন্তু প্রতি বছরই চেঞ্জ করা হয় এবং গ্লোবাল ট্রেন্ডই ঠিক করে তাদের সিলেবাসে কী কী অবজেক্ট অ্যাড করা হবে। এর জন্য তাদের এডুকেশন সিস্টেম কিন্তু একধারায় চলে আসতেছে না, যেগুলো তাদের জানা প্রয়োজন সেগুলোর ব্যাপারে কিন্তু তারা জানতেছে এবং এর পাশাপাশি তারা রেগুলার ওয়ার্ল্ড সম্পর্কেও কিন্তু বেশ ভারী একটা ধারণা রাখে, যেটা তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটাকে কিন্তু আরও বেশি স্ট্রং করে। অন্যদিকে বাংলাদেশে কিন্তু যেটা জানা প্রয়োজন সেটা কিন্তু একেবারে অতিরিক্ত ডিপলিভাবে জানা হচ্ছে, এতটা ডিপলিভাবে জানা হচ্ছে যেগুলো কিন্তু রিয়েল লাইফে কোনোভাবেই কাজ করবে না, এগুলো একদম ইউজলেস। এখানে মূল টপিকের একটু বেশি ভিতরেই চলে যাওয়া হচ্ছে। বাট ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেমে কিন্তু এমনটা ছিল না, তাদের মূল টপিক সম্পর্কে বেশ বেসিক যে ধারণাটা সেটা কিন্তু দেওয়া হতো, যার ফলে মূল টপিকের এতটা ভিতরে যাওয়ার ফলে কিন্তু স্টুডেন্টদের কাছে বেশি একটা সময় থাকতেছে না তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটাকে আরও বেশি বুস্ট করার। ক্লাস 9-10-এ থাকতে a+b² সূত্র আমরা সবাই করেছি, কিন্তু রিয়েল লাইফে 10-15 বছর পরে গিয়ে এটা কি আমাদের কোনো কাজে লাগতেছে না। আসলে এটাই মূল পয়েন্ট। যদি এডুকেশন সিস্টেমটাকে ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু রিসার্চের কোনো বিকল্পই নেই। তাই আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে 12-13 বছর পর গিয়ে বই চেঞ্জ করলে হবে না, রেগুলারলি এই টপিকের উপর রিসার্চ করতে হবে এবং পরিবর্তন আনতে হবে। এখানে তোমাদের সামনে আমি একটা পিকচার দেখাতে চাই, যেখানে 1980-তে টয়োটা কোম্পানির একটা বিল্ডিং ছিল দুবাইতে, এবং এটা কিন্তু ওই সময় সবথেকে বড় বিল্ডিং ছিল দুবাইতে। বাট তাদের কিন্তু কোনো রেভলিউশন কিংবা রিসার্চ করা হতো না। এর জন্য 2023-এ এসে প্রায় 43 বছর পরও কিন্তু এই টয়োটা কোম্পানি সেখানেই রয়ে গেছে এবং তার পাশের বিল্ডিংগুলো প্রায় আকাশে স্পর্শ করছে, যেখানে একসময় কিছুই ছিল না। বাট তাদের রেভলিউশন এবং রিসার্চের ফলে কিন্তু তারা আজ এই জায়গায় এসে পৌঁছাইছে। ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেমের ডেভেলপমেন্টের পিছনে যে থার্ড অপশানটা সেটা কিন্তু হচ্ছে ইকুয়ালিটি। তাদের প্রতিটা স্কুলে হয় সেটা প্রাইমারি কিংবা সরকারি, প্রতিটা স্কুলেই কিন্তু তাদের ইকুয়াল এডুকেশন প্রোভাইড করা হয়। এখানে এডুকেশন কোয়ালিটি, রুলস, রেগুলেশনস এবং ফান্ডিং সকলেই কিন্তু গভর্নমেন্ট নির্ধারণ করে যায়, যার ফলে ইকুয়ালিটি মেনটেন থাকে। এর জন্য প্রাইম মিনিস্টারের ছেলে থেকে শুরু করে একটা ট্যাক্সি ড্রাইভারের ছেলে সবাই কিন্তু ইকুয়াল এডুকেশন পায়, যার ফলে দেশের কোনা কোনা থেকে ব্রিলিয়ান্ট ব্রেনসগুলো ভালো এবং দ্রুতভাবে বেরিয়ে আসতে পারে। এই তিনটাই মূলত কারণ যার ফলে পৃথিবীর মধ্যে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম নাম্বার 1। বাংলাদেশের এডুকেশন সিস্টেমে যদি আমরা এই 3টা পয়েন্ট এস্টাবলিশ করতে পারি তাহলে আশা করা যায় কিছুটা হলেও ডেভেলপমেন্ট আসবে।
তো গাইস আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। যদি তোমরা এডুকেশন সিস্টেম নিয়ে আরও বেশ কিছু ভিডিও দেখতে চাও তাহলে এন স্ক্রিনে থাকা এই ভিডিওগুলো দেখতে পারো।